আজকের ঘটনাটা শুনলে সব প্রবাসী ভাইরা হয়তো তার স্ত্রীর উপর যে অত্যাচার চলে সেটা আর হতে দিবেন না। আমি একজন ছেলে। বাসর রাতে আমার বউকে বলা প্রথম কথা ছিল আমার আম্মাই আমার সবকিছু। আমার আম্মাকে আমি অনেক ভালোবাসি। হয়তো আমার আম্মার চাইতে আমি কাউকে আর বেশি ভালোবাসতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করব তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালোবাসার। প্লিজ আমার আম্মাকে কখনো কষ্ট দিও না। বউ আমার কথা শুনে আমার চোখের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। কিছু বলল না। বয়সও ছোট মেয়ে। মনে কষ্ট পেল কি পেল না কিছুই বুঝতে পারলাম না। আমি একটু বিছানায় বসতে সে সরে যেয়ে আমাকে জায়গা করে দিল। আচ্ছা, আপনি কবে চলে যাবেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এই তো আসছি 5 মাসের ছুটিতে। মেয়ে দেখতে দেখতে 1 মাস শেষ হয়ে গেছে, এ তো গোনা 4 মাস আছে। এরপর আমি তাকে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আমি তোমার নামটা ভুলে গেছি, কি যেন তোমার নামটা? সে বলল, রিনি আমার নাম। নাম বলে খিলখিল করে হাসতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ, এই কেমন বর যে কিনা বোর নামই ভুলে গেছে। সিঙ্গাপুর থাকা সুবাদে অনেক সুন্দরী নারী দেখার সুযোগ হয়েছে, কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে এত সুন্দর লাগে জীবনের প্রথম উপলব্ধি করলাম। হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে। সে খুব সাবধানে চোখের পানি মুছে আবারও হাসা শুরু করে দিয়েছে। তার খিলখিল করে হাসি দেখে এই প্রথম আমি কারো প্রেমে পড়ে গেলাম। আমার পুরো জীবন এখন ঋণীময় হয়ে গেল। আমার বউটার বয়স কম হলেও প্রচন্ড মিশুক এবং গোছালো একটি মেয়ে। পুরো বাড়ির কাজ একা হাতেই সামলাতে পারে। আমার মা আর বোনের আরাম আয়েশের দিন ফিরে এলো এবং কাজ করা নিয়ে রিমির কোনো অভিযোগ নেই। আমি যতদিন দেশে থাকলাম রিনিকে সাহায্য করলাম। আমার যেদিন ফ্ল্যাট ছিল তার 3 দিন আগে থেকেই দেখি রিনি এখানে সেখানে বসে কান্না করে, পাকঘরে যেয়ে কান্না করে, বাথরুমে যেয়ে কান্না করে। আমাকে দেখলে আবার নরমাল হয়ে যায়। আমিও ভান করে থাকি। প্রতিবার প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত। মাত্রই ইন্টার কমপ্লিট করার পর প্রবাসে পাড়ি জমিয়েছি জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকলেও লেখাপড়া আর করতে পারিনি। 17টা বছর প্রবাসে কাটিয়েছি। এখন আর ইচ্ছে করে গায়ে আর দুঃখ লাগাতে মনে চায় না। মনকে অনেক কষ্টে পাথর করেছি, তবে এবার কেন জানি আমার পাথরের মন বারবার গলে যাচ্ছে। অবশেষে আমি প্রবাসের মাটিতে আবারও চলে আসি। সিঙ্গাপুর আসার পর বাড়িতে সবসময় কথা হয় আমার মা, আমার বোন, আমার বউ রিনির সাথে। এবার কেন জানি মনটা ছটফট করে, কোনো কিছুতেই কাজে বসে না। বারবার বাড়ির কথা মনে পড়ছে। প্রবাসে আসার 3 মাস পর জানতে পারলাম আমার রিনি মা হতে চলছে। খবরটা পেয়েছি আমি আমার মার কাছ থেকে। সেদিন অনেকবার চেষ্টা করার পরও আমি রিমির সাথে কথা বলতে পারিনি। সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আমার মা হাসে আর কুটি কুটি হয়ে বলে, কেমন পোলাপান মানুষ, 2 দিন পরে মা হবে আর এখন কেমন করতেছে। আমি ফোনের ওপার থেকে কথাগুলো শুনি আর হাসি। আমার মনে অনেক আনন্দ লাগছে। জীবনে আসলে টাকার অনেক দরকার। টাকা যদি আমার কাছে থাকতো আমি এখন এক দৌড় দিয়ে রিমির কাছে চলে যেতাম। আর আমার লাজুক বইয়ের লজ্জাটা ফোনে না ভাঙিয়ে সরাসরি যেয়ে ভাঙাতাম। একটা সময় ছিল ছোট ছোট পোশাক পরা বিদেশি মেয়েদের চোখ চাইতে না যেতেও চলে যেত, কিন্তু এখন তাদেরকে আমার কাছে ফ্যাকাশে লাগে। আমি এখন আমার মাঝে অন্য আমিকে আবিষ্কার করলাম। আমি প্রায় খাতা কলম নিয়ে বসি। আগের চাইতে এখন কিছুটা খরচ কমাতে হবে। নিজে প্রতিদিন অল্প কিছু হলেও জমাতে লাগলাম। মোটামুটি কিছু একটা সেভিংস হলে দেশে যেয়ে 1 মাস থেকে আসবো। কিন্তু আমার 2 চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটলো সেই দিন। সেদিন বাড়ি থেকে ফোন দিয়ে বলল আমার স্ত্রী আর সন্তান এই দুনিয়াতে আর বেঁচে নেই। পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা ছিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে, কিন্তু সেটাও পারছিলাম না। শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, তোমার ফয়সালা আমি মেনে নিয়েছি। আমার প্রশান্ত হৃদয়কে শান্ত করে দিন। প্রচন্ড যন্ত্রণায় আমার দিনগুলা কাটতে লাগলো। উঠতে বসতে সারাক্ষণ শুধু রিনির কথা কানে বাজে। যে সময় রিনি ফোন দিত ঠিক সেই সময় নিজের অজান্তে ফোনটা হাতে নিতাম। কিসের যেন অপেক্ষা, যেন শেষই হচ্ছে না। 3 মাস পর দেশে ফিরলাম। স্ত্রীর সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মূল উদ্দেশ্য ছিল। রাতে রিনির ফোনটা ঘাঁটছিলাম, হঠাৎ একটা মেসেঞ্জার আইডিতে অনেক আজেবাজে কথা ভয়েস দেওয়া পাঠিয়েছে। আমার মা বোনকে নিয়ে আজেবাজে কথা ভয়েস পাঠিয়েছে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো মেসেজ নেই। আইডিটা কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, কারণ প্রোফাইল লক করা।
আমি ওই মেসেজগুলা পড়তে লাগলাম। আমার মা আর বোনকে নিয়ে শত শত অভিযোগ ওখানে। আমার মা বোনের নামে শত শত অভিযোগ লিখে পাঠিয়েছে। এগুলা দেখে আমার খুব রাগ লাগতেছে। মনে সন্দেহ জাগলো, সে কি কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছে? সে কি কারোর সাথে আলাদাভাবে কথা বলতো? পরের দিন সকালবেলা উঠে টাকা দিয়ে সে আইডিটা আমি হ্যাক করাই। লগ ইন করে আমি নিজেই বোকা হয়ে গিয়েছি। এটা একটি ফেক আইডি, কোনো ফ্রেন্ড নেই, শুধু রিমি বাদে। আইডিতে কোনো পোস্ট নেই, কোনো ছবি নেই। লগইন ডিটেলস চেক করে বুঝলাম এটা আমার বোন রিমির আইডি এবং সে তার কষ্টগুলো আমাকে না বলে এই মেসেঞ্জারে বলতো। এখানেই লিখে রেখেছে। অনেক না জানা সত্য আজকে আমি জানতে পারলাম। রিমি আমাকে সবটা কেন বলেনি সেটা বুঝতে এখন আমার আর কিছু বাকি রইল না। কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে এটা আমি চিন্তাও করতে পারছি না। আমার স্ত্রী হয়তো ভেবেছিল আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে, তাই আমার কাছে আমার মার নামে কোনো অভিযোগ করেনি। সে একাই কথা বলেছে, সে আমাকে কষ্ট দিতে চায়নি। এইসব দেখে আমার অনুতাপ অনুশোচনা ঘিরে ধরলো। সকালবেলা উঠে হাসপাতালে গেলাম যেখানে রিনি মারা গিয়েছে। অনেক কষ্ট করে যোগাযোগ করার পর ডাক্তারের কাছে জানতে পারলাম আসল সত্যটা। রিনিকে প্রথমত দেরি করে হসপিটালে আনা হয়েছে, দ্বিতীয়ত আমার মা আর বোন জোর করে নর্মাল ডেলিভারি হওয়াতে চেয়েছে। মূলত আমার মাকে রাজি করাতে করাতে অনেক সময় পার হয়ে যায়। খুব বাজে শোনালো আমার অবুঝ মন বারবার বলছে তোর আম্মা তোর বোর খুনি। সেখান থেকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আম্মার কাছে গেলাম, পাশে বসলাম, বললাম আম্মা আমার ছোট বোনটার কেন জানি সিজার করেছিল ডাক্তার। আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল কেন আবার? পানি ভাঙা ডর ছিল, ডাক্তারই তো বললো তাড়াতাড়ি সিজার করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো করা গেছে। আম্মার উত্তর শুনে আমার কলজায় আগুন ধরে গেল। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা রিমির বেলায় কেন ভাবতে পারলো না? একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এত অবহেলা। এবার একটু ধৈর্য ধরে বললাম আম্মা আমি কি কখনো আপনাকে কষ্ট দিয়েছি? কখনো ভালোবাসা কম দিয়েছি? আম্মা এবার একটু অবাক হলো। অবাক হয়ে বলল কেন বাজান, কি হয়েছে? এডিকস কে রে? আমি বললাম আমি জানতে চেয়েছি আমি কি কখনো আপনাকে ভালোবাসা কম দিয়েছি? আমার আম্মা তখন আমার কপালে চুমু কেটে বলল তোর মতো সন্তান প্রত্যেকটা ঘরে হোক। আম্মাকে বললাম আম্মা রিমিকে তো আপনি আর রেহানা পছন্দ করে এনেছিলেন, তাহলে ওকে এত কষ্ট কেন দিলেন? ওকে ফোনে কথা বলতে দেখলে কেন ডাক দিতেন? ওকে প্রেগনেন্ট অবস্থায় কেন এত কাজ করাতেন? আমার 8 মাসের গর্ভবতী বউকে কেন খাবার কম দিতেন? আমি কি কখনো টাকা আপনাদেরকে কম দিয়েছি? লাগলে আরো বলতেন, আমি নিজে না খেয়ে আপনাদের জন্য পাঠাতাম। তখন আমার মা আমার হাতটা ছেড়ে দিয়ে জোরে চিৎকার করে বলে মরার আগে আমার নামে এত মিথ্যা কথা বলে গেছে তোর কাছে, আল্লাহ ওর বিচার কইরো, ওর কবরে আগুন জ্বলবো। আমার চিৎকারে আমার বোন আর ভাতিজা দৌড়ে আসলো। আমার বোনকে আমি ডেকে বললাম তোর সিজারের টাকা কে দিয়েছে? আমি। তোকে অনার্স পাস কে করাইছে? আমি। তোর জামাইয়ের সকল আবদার কে মিটায়? আমি। তোর সংসারটা কদিন পর পর কার টাকায় জোড়া লাগে? আমার টাকায়। তাহলে তুই কেন আমার সংসারটা নিজের হাতে নষ্ট করলি? উত্তরে আমার বোন বলল তোমার বউ যে এত কুটনা তা আগে জানতাম না। আমি আবারও আমার বোনকে বললাম আমার বউ প্রেগনেন্ট অবস্থায় তুই কেন তার গায়ে 2 বার করে হাত তুলেছ? আমার মা আবার সেটা বিচার করে তোর পক্ষ নিয়েছে, তোর পক্ষে সঠিক রায় দিয়েছে। আমার বোন তারপর বলল তোমার বউ নাকি কোনো অভিযোগ করতো না? তাহলে কি তোমার বউ মরার পরে তোমার বউয়ের ভূত এসে এগুলো বলে গেল? আমার বোনের মুখে এমন কথা শোনার পর মনে হচ্ছিল ওর গালে ঠাড়ায় একটি জ্বর মারি, কিন্তু ওর মেয়েটা পাশে ছিল তাই আর কিছু বললাম না। আমি আমার আম্মাকে আবারও বললাম আমি তো সিজারের টাকা দিয়েছিলাম আলাদাভাবে, তাহলে আপনারা কেন সিজার করাতে চাননি? তাহলে রেহানার এত আপত্তি করার আর কি কোনো কারণ আছে? আমার আম্মা উত্তর দিল ডাক্তাররে বলছি যত টাকা লাগে দিমু আপনি সিজার করান, তারা না করালে আমরা কি করব? খুদাই মিছা দোষ দিবি না। আম্মার মুখে এরকম সরল সোজা মিথ্যা আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। আম্মাকে বললাম আম্মা সব সত্য জেনে আমি আপনাকে প্রশ্ন করেছি, সিজারের সব টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন জমি কেনার টাকায় শর্ট পড়েছিল বলে। আপনি আপনার মেয়ের সংসারটা বাঁচালেন, কিন্তু আমার সংসারটা নিজের হাতে ভেঙে দিলেন। আমার মাসুম বাচ্চাটাকে, আমার মাসুম বউটাকে আপনি মেরে ফেললেন। আমার রিমি যদি তোমাদের নামে এই কথাগুলো আমার কাছে বিচার দিত তাহলে সত্য মিথ্যা যাচাই করার একটা জায়গা ছিল। কিন্তু যে মেয়েটা নিজের সাথে একাই কথা বলে কখনোই নিজে একা মিথ্যা কথা বলতে পারে না। মা সেই কথা শোনার পর আমার বোন বলল পরের মেয়ের জন্য আমার ভাই আমাকে এত কথা শোনাচ্ছে। ছি।
ভাবতেও লজ্জা লাগে। ওখানে আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম। সবাই এখন আমাকে বউ পাগল বলছে। বলুক, বলুক সমস্যা কি? যে কয়দিন বাড়িতে ছিলাম সে কয়দিন আর মা বোনের সাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করিনি। সিঙ্গাপুর যাওয়ার আগের দিন রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। মা বেশ খুশি। চেয়ারটা টেনে বসে বলল, বাবা আরেকটা মাস কি থেকে যাওয়া যায় না? তোর জন্য ভালো একটা মেয়ে দেখবো। ভালো মেয়ে আনবো তোর জন্য। আমার কথা শুনে একটু হাসলাম আর মনে মনে ভাবলাম, মায়েরা নাকি সবকিছুই বুঝতে পারে, সন্তানরা কিসে কষ্ট পায়, তাহলে আমার মা কেন বুঝতে পারে নাই? আমি কিসে কষ্ট পাই? তারপর আমি মাকে বললাম যে, মা কালকে সকালে আমার সাথে এয়ারপোর্ট যাবে, কখনো তো তোমার যাওয়া হয়নি। এই কথা শুনে মা বেশ খুশি। সকালবেলা উঠে এয়ারপোর্টে চলে গেলাম। ইমিগ্রেশনে যেয়ে মাকে জড়িয়ে ধরে কানে কানে বললাম, মা আজ তুমি তোমার সন্তান হারাচ্ছ, ঠিক যেভাবে আমি আমার সন্তান হারিয়েছি। এই কথা শুনে মা অনেক কাঁদতেছিল। আর বোনকে বললাম টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না, যে কয়দিন বেঁচে আছি টাকা পাঠিয়ে যাব। যদি কখনো টাকা পাঠানো বন্ধ হয়ে যায় তাহলে ভেবে নিবা তোমার ভাই আর বেঁচে নেই। এই কথা বলে চলে গেলাম ভিতরে। খুব খারাপ লাগছে, মা অনেক কান্না করছে, কিন্তু পিছু টান খুব খারাপ জিনিস। প্লেনে উঠে পছন্দের একটি গান শুনলাম, যে গানটা বাবা শুনতো। বড় হয়ে ইউটিউব থেকে সার্চ দিয়ে এই গানটা খুঁজে বের করেছি, শিল্পী ইব্রাহিমের। গান শুনতেছিলাম অল্প সাউন্ড দিয়ে, আর চোখ বন্ধ করে রিমির সেই খিলখিলে হাসি চেহারাটা চোখে চোখে ভেসে ওঠে। কিন্তু রিমি এখন আর হাসে না। রিমির চোখে শত অভিযোগ আমাকে নিয়ে। কিন্তু আমি এই অভিযোগ এখন কিভাবে ভাঙাবো?